একজন মানুষ টানা ২০ বছর একবারের জন্য তার ঘর থেকে বের হয়নি। আরেকজন বাথরুমে ঢুকলে কখনোই বাথরুমের দরজা লক করত না। দরজা লক না করেই সে বাথরুমের সব কাজ করত। আবার এমনও মানুষ আছে যে প্রতিদিন ৭-৮ বার বা কখনো তার চাইতেও বেশি বার নিজের প্রেশার মাপত, এটা দেখার জন্য যে তার প্রেশার ঠিকঠাক আছে কি। শুনতে খুব অবাক লাগছে, তাই না? কি মনে হয় এসব আচরণ মানুষ কেন করতে পারে? ইচ্ছায় নাকি অন্য কোনো কারণে? ইচ্ছাও করতে পারে, কিন্তু আমি এমন কাউকেই চিনি না। তবে আমি যাদের চিনি যারা এসব আচরণগুলো করে, তাদের সবার মধ্যেই একটা কমন বিষয় ছিল, সেটা হচ্ছে ভয়। মৃত্যু নিয়ে ভয়। যেই ভয় আমাদের সবার আছে, কিন্তু তাদের এই ভয় এতটাই বেশি থাকে যে তারা তাদের স্বাভাবিক জীবনযাপনও চালিয়ে যেতে পারে না। বাইরে থেকে দেখলে তাদেরকে খুবই নর্মাল মনে হবে, কিন্তু সে এবং তার আশেপাশের মানুষরাই তার আসল সত্য জানে। আর এই সব কিছুই হতে পারে একটা মানসিক সমস্যার কারণে, যেটাকে আমরা বলি প্যানিক ডিসঅর্ডার। আমরা অনেকেই হয়তো এই ডিসঅর্ডারের নাম শুনেছি, কিন্তু এই সমস্যার কারণে একটা মানুষের জীবন কতটা দুর্বিষহ হতে পারে তা হয়তো আমরা অনেকেই ঠিকঠাক জানি না। আজকে আমি এই প্যানিক ডিসঅর্ডার নিয়ে কথা বলবো। আর যারা আমাকে চিনেন না তাদের জন্য, আমি তানভীর আহমেদ প্রান্ত, একজন কনসালটেন্ট সাইকোলজিস্ট। আমি 1-to-1 কাউন্সেলিং, ওয়ার্কশপ এবং রিসার্চ নিয়ে কাজ করি, আর সাথে মানসিক স্বাস্থ্য নিয়ে ভিডিও বানানোর চেষ্টা করছি, যেন এই বিষয়ে আমাদের সবার আরও বেশি সচেতনতা বাড়ে, এবং আমরা যদি কেউ মানসিক সমস্যা নিয়ে সাফার করি তাহলে যেন সঠিক চিকিৎসার খোঁজ বের করতে পারি। আজকের ভিডিওতে আমি প্যানিক ডিসঅর্ডার নিয়ে বিস্তারিত বলার চেষ্টা করব। এর মানে কি, এটা কেন হয়, আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পারেন এটা জানার জন্য যে এই মানসিক সমস্যা হলে আমাদের করণীয় কী। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। প্রথম প্রশ্ন, প্যানিক ডিসঅর্ডার কি? প্যানিক ডিসঅর্ডার হলো প্যানিক অ্যাটাক হওয়ার ভয়ে যদি কারোর স্বাভাবিক জীবনযাপন, যেমন সামাজিক বা কর্মজীবনে লম্বা সময় ধরে বিঘ্ন ঘটে, তখন সেটাকে প্যানিক ডিসঅর্ডার বলে। বইয়ের ভাষার বাহিরে বললে, একবার প্যানিক অ্যাটাক হওয়ার পর তাদের মধ্যে এই ভয় ঢুকে যায় যে আবার তাদের যে কোনো সময় প্যানিক অ্যাটাক হতে পারে। আর এই অ্যাটাকের এক্সপিরিয়েন্সটা এতটাই ভয়াবহ যে তাদের মনে হতে থাকে এর আগের বার বেঁচে গেলেও পরের বার হলে তারা আর বাঁচবে না। এই ভয় থেকে তাদের জীবনটা একটা বক্সের মধ্যে আটকা পড়ে যায়, কোনো কিছুই তারা আর আগের মতো স্বাভাবিকভাবে করতে পারে না, আর তখন এটাকে প্যানিক ডিসঅর্ডার বলে। তো এখন প্রশ্ন হলো, প্যানিক অ্যাটাক মানে কি? শরীরে খারাপ লাগা মানে কি প্যানিক অ্যাটাক? ডিরেক্ট সিমটম না বলে আপনাদেরকে একটা কেস শেয়ার করি। 21 বছর বয়সী লিন্ডা বুসি তার কলেজ কোর্স অর্ধেক শেষ করে একটা ব্যাংকে জয়েন করে একজন কালেকশন অফিসার হিসেবে। তার কলেজ লাইফ খুবই ভালো যাচ্ছিল। পড়াশোনা বাদে লিন্ডা বাকি সব কিছুই করছিল, কিন্তু 2 বছরের কোর্স 3.5 বছরও শেষ করতে না পারায় তাকে কোর্স ব্রেক নিয়ে একটা কাজে জয়েন করতে বলা হয়, লাইফকে আরও ভালো মতো প্র্যাকটিক্যালি বোঝার জন্য। কিন্তু এই কাজটা শুরু করার পর লিন্ডা ফিল করে যে সে খুব একটা এই কাজটাকে এনজয় করছে না। তার মন খারাপ থাকতো, শরীরে বেশ কিছু আনকমফোর্টেবল ফিলিং কাজ করতো, বাট সে ধরে নেয় মেবি কলেজ ছেড়ে অফিসে জয়েন করার কারণে তার এমন হচ্ছে, ঠিক হয়ে যাবে। এভাবে করে সে রেগুলার কোনোভাবে অফিস কন্টিনিউ করে যাচ্ছিল। অফিসে যাওয়ার জন্য তার মেট্রোতে যাতায়াত করতে হতো। তো একদিন হঠাৎ তার মেট্রোতে মনে হয় যে তার পা কাঁপাকাঁপি করছে, সে আর শ্বাস নিতে পারছে না। লিন্ডা অনেক ভয় পেয়ে যায় আর দ্রুত দরজার সামনে চলে যায়। এর পরেই তার স্টেশন ছিল। স্টেশনে নেমেই সে সিঁড়ি দিয়ে উঠতে যাবে, যেই সিঁড়িতে সে গত 5 মাস ধরে চলাচল করছে, ঠিক ওই মুহূর্তেই তার লাইফ একদম চেঞ্জ হয়ে যায়। তার হাত থেকে ব্যাগ পড়ে যায়। সে আর পা নাড়াতে পারছিল না, কথাও বলতে পারছিল না। তার ইচ্ছা করছিল চিৎকার করে হেল্প চাইতে, বাট সে কিছুই করতে পারছিল না। তার মনে হচ্ছিল এখনই সে দমবন্ধ হয়ে মারা যাবে। তার আশেপাশের মানুষজন হালকা একটু থেমে তাকে দেখছিল যে কি সমস্যা হচ্ছে। এর মাঝেই তার একজন অফিস কলিগ তাকে এসে ধরে এবং বলে, তুমি ঠিক আছো? যদি সব কিছুই কয়েক মিনিটের মধ্যে হয়েছে, তবু তার মনে হচ্ছিল যে কয়েক ঘন্টা হয়ে গিয়েছে। কলিগের ভয়েস শোনার পর কিছুটা স্বাভাবিক হয়ে তার হেল্প নিয়ে লিন্ডা ওই দিন অফিসে যায়। কিন্তু অফিসে যাওয়ার কিছু সময় পরই একজন ফ্রেন্ডকে ফোন দিয়ে সে বাসায় চলে আসে। এরপর সে আর কখনোই ওই অফিসে যায়নি। বাসায় আসার পর সে সব ডক্টর দেখিয়ে ফেলে। তাকে যত ধরনের টেস্ট করতে বলা হয় সে সব টেস্ট করে, কিন্তু সারপ্রাইজিংলি তার সব টেস্টের রিপোর্টই নর্মাল আসে। কিন্তু তারপরও কোনোভাবেই তার মধ্যে এই ভয় কমছিল না যে যদি আবার হয়। আর এই ভয় থেকে সে নিজেকে পুরোপুরি বেডরুমে বন্দি করে ফেলে। তার কিছুদিন পর তার ডক্টর তাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করে। লিন্ডার মেট্রো স্টেশনের এই এক্সপিরিয়েন্সটাই ছিল প্যানিক অ্যাটাক। আমি শিওর আপনাদের যাদের লাইফে কখনো না কখনো প্যানিক অ্যাটাক হয়েছে তারা এই ঘটনাটার সাথে রিলেট করতে পারবেন।
সো কিভাবে বুঝবেন যে আপনার প্যানিক অ্যাটাক হয়েছে? প্যানিক অ্যাটাকের বেশ কিছু কমন লক্ষণ আছে, আর কয়েক মিনিটের মধ্যেই এই লক্ষণগুলো চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। খুবই কমন শারীরিক লক্ষণগুলো হলো হঠাৎ বুক ধড়ফড় করা বা হার্টবিট বেড়ে যাওয়া, শরীর ঘাম দিয়ে আসা, শ্বাস নিতে কষ্ট হওয়া, মনে হওয়া যেন বাতাস পাচ্ছেন না, গলায় কিছু আটকে আছে এমন মনে হওয়া, বুক ব্যথা করা বা বুকের মধ্যে অস্বস্তি লাগা, হাত পা কাঁপা, বমি বমি ভাব বা পেটের মধ্যে অস্বস্তি, মাথা ঘোরানো বা অজ্ঞান হয়ে যাব মনে হওয়া। সাথে কিছু চিন্তাও থাকে যে আমি ভেবে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবো বা আমার কিছু হয়ে যাবে বা মারা যাব। এই লক্ষণগুলোর মধ্যে 4টি বা তার বেশি লক্ষণ একসাথে হলে এবং এই লক্ষণগুলো যদি কয়েক মিনিটের মধ্যে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়, তখন এটা প্যানিক অ্যাটাক হতে পারে। প্যানিক অ্যাটাকের অ্যাভারেজ ডিউরেশন হতে পারে 10 মিনিট থেকে ম্যাক্স 20 মিনিট। যদিও যার হয় তার কাছে ওই সময়টা কয়েক ঘন্টার মতো মনে হয়। আর এই অ্যাটাক একবার হওয়ার পর যদি কারোর স্বাভাবিক জীবনযাপনে অনেক পরিবর্তন আসে, যে সে আর নর্মালি আগের মতো তার সামাজিক যোগাযোগ এবং কর্মক্ষেত্রে একদমই মানিয়ে নিতে পারছে না, তখন সেক্ষেত্রে এটাকে প্যানিক ডিসঅর্ডার হিসেবে ডায়াগনোসিস করা হয়। একটা খুবই কমন প্রশ্ন আমরা ফেস করি যে প্যানিক অ্যাটাক আর অ্যাংজাইটি অ্যাটাকের মধ্যে পার্থক্য কী? আমি যদি বইয়ের ভাষায় বলি, সেক্ষেত্রে অ্যাংজাইটি অ্যাটাক বলতে কোনো কিছু আসলে বইয়ে নেই। এটা মানুষের অ্যাংজাইটি এক্সপিরিয়েন্সকে এক্সপ্রেস করার একটা ল্যাঙ্গুয়েজ। বাট প্যানিক অ্যাটাককে কিছু সিমটম এবং কত সময় ধরে হবে সেটা দিয়ে স্পেসিফিক করা হয়েছে। যেমন প্যানিক অ্যাটাক একটা এপিসোড আকারে হয় এবং যখন হয় তখন খুবই ভয়ানক একটা অভিজ্ঞতা হয়। আর অন্যদিকে অ্যাংজাইটি অ্যাটাক কখনোই হুট করে হয় না, এটা ধীরে ধীরে হয়, একটা সিগনিফিক্যান্ট লেভেলের অস্বস্তি কাজ করতে থাকে, কিন্তু এটা কখনোই এতটা সিভিয়ার হয়ে যায় না যে কেউ একদম সেন্সলেস হয়ে যাবে। প্যানিক অ্যাটাক হলে সেটা আধা ঘন্টার মধ্যেই নর্মাল হয়ে যায়, কিন্তু অ্যাংজাইটি অ্যাটাকের ফিলিংটা অনেক লম্বা সময় ধরে থাকতে পারে। প্যানিক অ্যাটাকের সময় শরীর রিলেটেড ভয় কাজ করে যে আমি মেবি মারা যাব বা হার্ট অ্যাটাক হবে, কিন্তু অ্যাংজাইটি অ্যাটাকে মানুষজন সাধারণত মারা যাওয়া নিয়ে শুধু ভয় পায় না, বাট খারাপ কিছু একটা ঘটবে এটা নিয়ে ভয় কাজ করে। প্যানিক অ্যাটাক কী বা প্যানিক ডিসঅর্ডার কী এটা নিয়ে জানা শেষ। এবার আমরা একটু বোঝার চেষ্টা করব প্যানিক অ্যাটাক হওয়ার পর এটা ডিসঅর্ডার বা এত জটিল হয়ে একটা মানুষের জীবন নিয়ন্ত্রণ করার কারণ কী। এটা বোঝার জন্য আমাদেরকে একটু হিস্ট্রিতে যেতে হবে। এই প্যানিক ডিসঅর্ডারকে প্রথমবার অফিসিয়ালি একটা আলাদা সাইকিয়াট্রিক ক্যাটাগরি হিসেবে রিকগনাইজ করা হয় 1980 সালে। এর আগে মানুষজন এই প্রবলেমটাকে সোলজার্স হার্ট বা ডিকোস্ট্রাস সিনড্রোম হিসেবে জানত। প্যানিক অ্যাটাককে ডিকোস্ট্রাস সিনড্রোম বলার কারণ ছিল 19বিংশ শতাব্দীতে আমেরিকান সিভিল ওয়ারের সময় ডক্টর জ্যাকব মেন্ডেস ডি কস্তা নামে একজন ফিজিশিয়ানের কাছে বেশ কিছু সোলজার আসে হার্ট রিলেটেড প্রবলেম নিয়ে। তাদের হঠাৎ হঠাৎ হার্টবিট অনেক বেড়ে যাচ্ছিল, সারা শরীর ঘাম দিয়ে আসছে, এমন কিছু সিমটমের কথা তারা বলতে থাকে। ডক্টর ডি কস্তাও নিয়ম অনুযায়ী তাদের হার্টের পরীক্ষা নিরীক্ষা করেন, কিন্তু সারপ্রাইজিংলি তাদের সবার হার্টের কন্ডিশন ছিল একদমই নর্মাল। তো এরকম আরও বেশ কিছু সোলজার তার কাছে এই সিমিলার প্রবলেমটি নিয়ে আসলে তার মধ্যেই ফেনোমেনাটি নিয়ে কিউরিসিটি কাজ করে, আর তিনি তার এই কিউরিসিটি থেকে এই বিষয়টা নিয়ে আরও ইন্টেন্সিভলি গবেষণা করেন এবং 1871 সালে তার স্টাডি পাবলিশ করেন। তার সেই স্টাডিতে এই প্রবলেমটাকে তিনি সোলজার্স হার্ট বলে আইডেন্টিফাই করলেও পরবর্তীতে মানুষজন তার নাম অনুযায়ী এই সমস্যাটার নাম দেন ডিকোস্ট্রাস সিনড্রোম, যদিও নাম শুনলে মনে হয় যে এই প্রবলেমগুলো বা সিমটমগুলো মেবি ডিকোস্টারই ছিল। তো এই হিস্ট্রিটা বলার কারণ হলো আপনারা লক্ষ্য করবেন প্যানিক অ্যাটাকের এই লক্ষণগুলো হার্ট অ্যাটাক হওয়ার লক্ষণের সাথে একদমই সিমিলার। এজন্যই অ্যাটাকের সময় আমাদের ব্রেইন আসলে কনফিউজড হয়ে যায় যে আমাদের হার্টে কি কোনো প্রবলেম হলো। অনেক টেস্ট করানোর পরও মনে হয়েছে টেস্টের রিপোর্টও তো ভুল আসতে পারে। সো যাদের মৃত্যু ভয় কিছুটা বেশি বা যারা তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে অনেক বেশি কানেক্টেড বা ডেডিকেটেড, তাদেরই প্যানিক অ্যাটাক হওয়ার পর পরবর্তীতে সেটা ডিসঅর্ডার লেভেলে চলে যায়, কারণ তাদের মধ্যে এই ভয়টা অনেক বেশি কাজ করা শুরু করেছে আমার কিছু হয়ে যাবে না তো। তারা এই আনসার্টেনিটিটাকেই কোনোভাবে টলারেট করতে পারে না। অনেকের জন্য এই প্রশ্নটাই ইম্পর্টেন্ট যে প্যানিক অ্যাটাক আসলে কেন হয়। প্যানিক অ্যাটাক কেন হয় এটার কোনো নির্দিষ্ট উত্তর গবেষকরা এখনও বের করতে পারেন। যে কেউ তার লাইফে কখনো না কখনো প্যানিক অ্যাটাক এক্সপিরিয়েন্স করতে পারে। স্ট্যাটিস্টিক্স অনুযায়ী প্রতি 3 জনের মধ্যে একজন লাইফে একবার হলেও প্যানিক অ্যাটাক এক্সপিরিয়েন্স করে। তবে আমি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স বা কেস অ্যানালাইসিস থেকে যদি বলি, তাহলে আমি মোস্টলি দেখি যে খুব কাছের কারো মৃত্যুর পর অনেকেরই কিছুদিনের মধ্যে প্যানিক অ্যাটাক হয়। অনেকের ক্ষেত্রে বাবা বা মা স্ট্রোক করে মারা যাওয়ার পর তাদের মধ্যে এই ভয়টা ঢুকে যায় যে তারা তো একদম সুস্থ ছিল, হুট করে মারা গেল, আমারও তো যে কোনো সময় এরকম হতে পারে। আর এই ভাবনা থেকে ভয়, আর এই ভয় থেকে তারা অনেকেই কিছুক্ষণ পরপর নিজের প্রেশার মাপতে থাকে, দেখার জন্য যে তাদের প্রেশার ঠিক আছে কিনা। আর এই প্রেশার অন্য কেউ মেপে দিলে তাদের মন ভরে না, তাদের নিজেরই মাপতে হবে।
আর এভাবে করেই তারা তাদের ভয়ের সাথে ফাইট করার চেষ্টা করতে থাকে। অনেকের লাইফের বড় কোনো পরিবর্তন, যেমন রিলেশনশিপ ব্রেকআপ কিংবা চাকরি বা বাসা পরিবর্তনের মতো সিচুয়েশনেও প্যানিক অ্যাটাক হয়ে থাকে। তারা অনেকেই আবার অনেক বেশি ক্যাফিন বা নিকোটিন গ্রহণ করে, আবার অনেকের টানা কয়েক রাত ঘুম না হওয়ার পর প্যানিক অ্যাটাক হয়। তো সব কিছুকে সাম আপ করলে যেটা দাঁড়ায় সেটা হলো অতিরিক্ত দুশ্চিন্তা বা চাপের সময় আমরা যদি এটা নিজের মধ্যে চেপে রাখি বা এক্সপ্রেস করার কোনো উপায় না থাকে, সেক্ষেত্রে যে কারো প্যানিক অ্যাটাক হতে পারে। বাট এই এক্সপিরিয়েন্সটা যেহেতু অনেক ভয়ানক, অনেকেই এটাকে দুশ্চিন্তার কারণে হওয়া একটা স্বাভাবিক অভিজ্ঞতা হিসেবে না নিয়ে আমার নিশ্চয়ই শারীরিক কোনো সমস্যা আছে বা আর কখনো নিয়ন্ত্রণ হারানো যাবে না এভাবে চিন্তা করে, আর তাদেরই পরবর্তীতে প্যানিক ডিসঅর্ডার হয়। গবেষণা যদিও এটা বলে যে ছেলেদের চেয়ে মেয়েদের দ্বিগুণ বেশি প্যানিক অ্যাটাক হয়, তবে আমি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে দেখি যে ছেলেরাই বেশিরভাগ সময় প্যানিক অ্যাটাক নিয়ে ট্রিটমেন্ট সিক করে। এটা হতে পারে আমি ছেলে হওয়ার কারণে ছেলেরা আমার কাছে বেশি কাউন্সিলিং সিক করে, আবার এটাও হতে পারে মেয়েরা প্যানিক অ্যাটাক নিয়ে অনেক বেশি সাফার করলেও ট্রিটমেন্ট কম সিক করে। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন, প্যানিক অ্যাটাক বা প্যানিক ডিসঅর্ডার হলে আমরা কি করতে পারি? যদি আমাদের প্রবলেম ডিসঅর্ডার লেভেলে চলে যায়, সেক্ষেত্রে একজন সাইকোলজিস্টের সাথে রেগুলার সেশন নেওয়ার মাধ্যমে আমরা আমাদের প্রবলেম থেকে সম্পূর্ণ বের হয়ে আসতে পারি। গবেষণা অনুযায়ী সিবিটি মানে কগনিটিভ বিহেভিয়ার থেরাপি প্যানিক অ্যাটাকের ট্রিটমেন্টে সবচাইতে বেশি কার্যকর। থেরাপি আপনাকে শিখাবে এই ভয়কে আপনি কিভাবে ম্যানেজ করবেন এবং কিভাবে আপনি আপনার মনের ওপর নিয়ন্ত্রণ আনবেন। সো প্যানিক অ্যাটাক হলে আপনি কি করতে পারেন? ট্রাস্ট মি, আপনি যদি অনেক বেশি এই প্রশ্নটারই উত্তর খুঁজতে থাকেন যে প্যানিক অ্যাটাক হলে আপনি সাথে সাথে কি করবেন, একজনের কাছে কিছু একটা শিখে আবার অন্য জায়গায় অন্য আরেকটা উত্তর খুঁজতে থাকেন, তার মানে আপনার মধ্যে এই ভয়টা স্ট্রং হচ্ছে যে আমার যে কোনো সময় প্যানিক অ্যাটাক হতে পারে, আর এই ভয়টাই আপনাকে প্যানিক ডিসঅর্ডারের দিকে নিয়ে যাবে। আপনার মধ্যে খুব শক্তভাবে এই বিশ্বাসটা তৈরি করতে হবে যে প্যানিক অ্যাটাক হলে আমার ওই মুহূর্তে খারাপ লাগবে, অনেক বেশি হয়তো খারাপ লাগবে, কিন্তু কিছুক্ষণ সময় দিলে সব ঠিক হয়ে যাবে। প্যানিক অ্যাটাকে কেউই মারা যায় না, এবং আপনার আচরণেও এই বিশ্বাস অনুযায়ী পরিবর্তনগুলো আনতে হবে। জাস্ট আপনি মুখে বললেন কিন্তু আপনার আচরণে যদি কোনো পরিবর্তন না আসে, তার মানে আপনার মনে এখনও এই ভয়টা রয়েই গিয়েছে। যেমন অনেকেই বলে, ও আমি মেনেই নিয়েছি, প্যানিক অ্যাটাক হলে আমার কিছুই হবে না, কিন্তু বাসা থেকে বের হওয়ার সময় ঠিকই পকেটে মেডিসিন নিয়ে বের হয়। আমরা সাবধান থাকতেই পারি, সাবধান থাকা একদমই খারাপ কিছু না, কিন্তু আপনার দেখতে হবে আপনার এই সাবধানতা প্যানিক অ্যাটাক থেকে বাঁচার জন্য সাবধানতা কিনা। যদি প্যানিক অ্যাটাকের ভয়ে অনেক বেশি সাবধান থাকেন, তার মানে আপনি নিজের মধ্যে এই ভয়টাকে আরও বেশি পানি দিচ্ছেন ডালপালা মেলার জন্য। আমরা সেশনে ব্রিদিং রিল্যাক্সেশন শিখাই, আবার অনেকে ভিডিও দেখে বা গুগল করেও রিল্যাক্সেশন করা শিখে। তো এই রিল্যাক্সেশন কিন্তু শুধুমাত্র প্যানিক অ্যাটাক ম্যানেজ করার জন্যই ভালো না, এই রিল্যাক্সেশন যে কোনো ধরনের স্ট্রেসফুল সিচুয়েশন ম্যানেজের জন্যই ভালো। কিন্তু যাদের মনে ভয় অনেক বেশি, তারা এই রিল্যাক্সেশনকেও নিজেকে সেফ রাখার একটা স্ট্র্যাটেজি বানিয়ে ফেলে। একটু খারাপ লাগলেই তারা এই ব্রিদিং এক্সারসাইজ করা শুরু করে দেয়, বা একটু পরপর শ্বাস চেক করে যে ঠিকঠাক হচ্ছে কিনা। এইসব করে অনেকে আবার এই প্রবলেম নিয়ে আসে যে আমার অনেক বেশি বুক ব্যথা করে, হার্ট তো চেক করাই হয়েছে, সব নর্মাল, নিশ্চয়ই ফুসফুসে কোনো প্রবলেম আছে, কিন্তু তাদের এই ব্যথাই মূলত হচ্ছে একটু পরপর লম্বা করে করে শ্বাস নেওয়ার জন্য। মনে রাখবেন, আপনি অনলাইনে যত রিল্যাক্স করার টেকনিক শিখবেন সব কিছুই আপনার ওই মুহূর্তের স্ট্রেসটা কমাতে বেশ ভালোভাবে হেল্প করবে, কিন্তু তার মানে এই না যে আপনি এই টেকনিকগুলোকে ফলো না করলে আপনি মারা যাবেন। অনেক বেশি খারাপ লাগবে কিছু সময়ের জন্য, কিন্তু কিছুক্ষণ পর সব ঠিক হয়ে যাবে। কিন্তু মনে এই ভয় নিয়ে যে কোনো সময় প্যানিক অ্যাটাক হতে পারে, এটা ভেবে প্যানিক অ্যাটাক হলে কীভাবে থামাবেন এটার একটার পর একটা উপায় খুঁজতে থাকেন, তাহলে আপনার এই আচরণটাই আপনার প্রবলেমটাকে মেনটেন করবে। সো তারপরও যদি প্যানিক অ্যাটাক হলে বা হবে মনে হচ্ছে, ওই মুহূর্তে কি করতে পারি কিছু কুইক টিপস জানতে চান, আমার মনে হয়েছে ব্রিদিং রিল্যাক্সেশন আর গ্রাউন্ডিং টেকনিক ম্যাজিকের মতো কাজ করে। এই টেকনিকগুলো কেন কিভাবে কাজ করে এটা নিয়ে আগ্রহ থাকলে কমেন্টে জানাতে পারে, পরে এটার উপর বিস্তারিত একটা ভিডিও বানানো যেতে পারে। তবে আমি যেই জিনিসটাকে খুবই গুরুত্ব দিয়ে বলবো সেটা হলো, প্যানিক অ্যাটাক নিয়ে ভয় তৈরি হলে এটাকে নিজের মতো ডিল না করে আশেপাশের মানুষের সাথে কথা বলুন। সব কিছু বাদ দিয়ে নিজেকে ঘরবন্দি না করে কারোর সাথে কথা বললে দেখবেন আপনি প্রবলেমটাকে আরও বেটার ওয়েতে ম্যানেজ করতে পারবেন। আজকের ভিডিও এতটুকুই, আশা করি ভিডিওটা আপনাদের কাজে লাগবে। ভিডিও ভালো লেগে থাকলে কমেন্টে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।